হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্ককথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনি শুনতে চলেছেন তনিমা সাহার কলমে একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, বকুলপুরের মাঠে। গল্প শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটি লাইক করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আপনারা কোথা থেকে আমাদের গল্প শুনছেন সেটাও কিন্তু জানাতে বলবেন না। শুরু হচ্ছে লেখিকা তনিমা সাহার কলমে বকুলপুরের মাঠে। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু। এই, তোরা এই বকুলপুর গ্রামে এসে একটা জিনিস লক্ষ্য করেছিস? সমীরের কথাটা শুনে পলাশ, সুরঞ্জন, অয়ন প্রায় একই সাথেই বলে ওঠে, কি আবার লক্ষ্য করুন? জানতাম তোদের তো আসল উদ্দেশ্য ছিল এখানে এসে পলাশের দিদির বিয়েতে নেচে কুদে একসা হওয়া, আর সকাল থেকে রাত পর্যন্ত কবজি ডুবিয়ে খাওয়া। এমন নয় যে একটা নতুন জায়গায় এসেছি, একটু ভালো করে জায়গাটার সম্পর্কে খোঁজ নেই। না, তা তো করবি না। ও বেলায় কার পাতে মাছের বড় টুকরো পড়েছে, এ বেলায় থোড়ের ঘন্ট হবে কি মুড়ি ঘন্ট হবে, সেসব আলোচনা করলে গ্রামকে চিনবি কি করে? ব্যাস, আমাদের জ্ঞানদাতা বাবা 3 to 4 এর বেতার বাণী শুরু হয়ে গেছে। ভাই, অফিসে তো রোজ আমাদের কানের মাথা খাস, সেখানে আমরা কেউ বাধা দিই না। এখানে অন্তত রেহাই দে। এই কটা দিন একটু ভালো মন্দ খাচ্ছি, ঘুমোচ্ছি, বেশ তো লাগছে। আবার রবিবার ফিরে গিয়েই সোমবার থেকে সেই একই ঘানি টানতে হবে। তুইও বরং তোর বাণীগুলোকে এই 2 দিনের জন্য একটু বাক্সবন্দি করে রাখ। কথাটা বলেই সুরঞ্জন আড্ডা থেকে উঠে চলে যায়। বাকিরা তাকে পেছন থেকে ডাকলেও সে ফিরে তাকায় না। জব বাবা, এর আবার কি হলো? নিজেই বকবক করলো, আবার নিজেই রেগে মেগে উঠে গেল। থাক, সুরঞ্জন একটু ওরকমই, নিজের কথায় নিজেই রেগে যায়। রাগ করলে দেখবি আবার চলে আসবে। আমাদের সুরঞ্জন একদম মন ভালো মানুষ। গ্রামের ঠান্ডায় যেন সুরঞ্জনের মাথাটা একটু ঠান্ডা হয়। গ্রামের বিয়ে বাড়িতে গ্রামবাসী সবারই প্রায় একটা অলিখিত নেমন্তন্ন থাকে। সবাই প্রায় স্বপ্রণোদিত হয়ে বিয়ের কাজেও জুটে যায়। সুখেন পলাশের দিদির বিয়েতে পাকশালার কাজে ছিল। পলাশরা এই বকুলপুর গ্রামে বেশ বিত্তশীল পরিবার, তাই বাড়ির মেয়ের বৌভাতের পরে অষ্টমঙ্গলা হয়ে যাওয়ার পর্যন্ত খাওয়া দাওয়া, অতিথি সৎকারের পর্ব চলছে। গ্রামের পরিবেশটা কয়েকটা দিন একটু আমোদ উল্লাসে মেতেছিল। তবে শীতের রাত বলেই বোধহয় চারপাশটা এত নিশ্চুপ হয়ে আছে। কাজ গুটিয়ে নিতে আজ একটু দেরি হয়ে গেছে সুখেনের। আজকে কুয়াশাটা একটু কম, খানিক আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডাটা যেন জাঁকিয়েই পড়েছে। ভারী সোয়েটার, বাদর টুপি পরার পরেও শরীরের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে সুখেনের। তাই শরীর গরম করতে সুখেন জোরে জোরে হাঁটতে থাকে। ঠিক এমন সময় সুখেনের কানে একটা অদ্ভুত শব্দ আসে। খুব তীক্ষ্ণ একটা শব্দ, কিন্তু খুব অস্বস্তিকর শব্দ। শব্দটা শুনেই সুখেনের একটা কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার পিঠ থেকে বেয়ে নেমে গেল একটা বরফ শীতল স্রোত। এটা কি শুনলাম আমি? সুখেন যেন নিজেকে নিজেই প্রশ্ন করে। আবারও সেই একই শব্দ, এবার আরো জোরালো। শব্দটা শুনে মনে হচ্ছে কেউ যেন অমানসিক আসরিক শক্তিতে কাঁচা মাংস ছিঁড়ছে। সুখেনের মনে একবার এক অদম্য কৌতূহল হয়। সে শব্দটা যেদিক দিয়ে আসছে সেদিকে একটু একটু করে এগোতে থাকে। একটু এগোতেই সে চোখের সামনে এক নারকীয় দৃশ্য দেখতে পায়। আজ পৌষ পূর্ণিমা, চাঁদটা এখনো ঠিক মাঝ আকাশে, গোল, নিটল, উজ্জ্বল। চাঁদের সেই আলোয় সুখেন দেখতে পায় একটা বিকট আকৃতির অবয়ব হাঁটু মুড়ে মাটির দিকে মুখ বাঁকিয়ে কিছু একটা করছে। সুখেনের হাতে একটা টর্চ ছিল। রাত বিরেতে গ্রামের রাস্তায় হাঁটাচলা করার জন্য সবার কাছেই টর্চ থাকে। সুখেন কাঁপা কাঁপা গলায় বলে ওঠে,
কে কে ওখানে কে? বলেই সেদিকে টর্চটা তাক করতে সুখেনের মাথাটা ঝিমঝিম করে ওঠে। সে দেখে একটা বিকট আকৃতির পিশাচ একটা লোকের উপর বসে রয়েছে এবং তার পেটের বুক নিজের ধারালো নখ দিয়ে ছিঁড়ে ভেতর থেকে নাড়ি ভুড়ি টেনে বার করছে আর সেগুলোকে চিবিয়ে খাচ্ছে। সেই আধমরা মানুষটা তখনও মুখ থেকে কোকানোর আওয়াজ বার করছে আর মাঝে মধ্যে কেঁপে কেঁপে উঠছে। দৃশ্যটা দেখে সুখেন আর সহ্য করতে পারল না। তারপর সে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে বিকট আকারের অবয়বটা সুখেনের দিকে ফিরে তাকায়। উফ, কি ভয়ঙ্কর দৃষ্টি তার! মুখটা রক্তে পুরো লাল হয়ে গেছে, ঠোঁটের চারিদিকে কাঁচা মাংসের কুচি লেগে রয়েছে, ঠোঁটের দুদিক থেকে দুটো ধারালো দাঁত বেরিয়ে আসছে। সেই দাঁত জোড়া থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে তাজা কাঁচা রক্ত। সুখেন হাতের টর্চটা ফেলে, বাঁচাও বাঁচাও, পিশাচ পিশাচ খেয়ে নিল, পিশাচ খেয়ে নিল, দলদলের পিশাচ, দলদলের পিশাচ খেয়ে নিল। শীতের মাঝরাত। রাতের প্যাঁচাটাও এই হিমের শীতে নিজের কোটরে মুখ গুজে পাখার ওম খুঁজছে। সারাদিন কাজের পর শীতের আবেশে বকুলপুরের বাসীরাও তখন অকাতরে ঘুমাচ্ছে। তবু সুখেনের চিৎকার শুনে গ্রামের কিছু লোক জড়ো হয়। সুখেন তাদেরকে পুরো ঘটনাটা বলে। সবাই তখন লণ্ঠন মশাল নিয়ে সুখেন বর্ণিত জায়গাটায় যায়, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না, শুধু কিছু চাপ চাপ রক্ত আর ছিন্ন ভিন্ন কিছু মাংসপিণ্ড ছাড়া। ওদিকে পলাশের বাড়িতে সুরঞ্জনের খোঁজ পড়ে। সবাই চারিদিকে খুঁজতে শুরু করে। শেষে কেউ একজন বলে যে সুরঞ্জনকে নাকি দলদলের দিকে যেতে দেখেছে। সবাই বুঝতে পারে যে গ্রামের সেই প্রাচীন লোককথা আবার জেগে উঠেছে। এই ঘটনা কেটে গেছে বেশ কয়েক বছর। শহরের একটা সরকারি কলেজে আজ এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশ বিজ্ঞান ডিপার্টমেন্টের স্নাতক স্তরের প্রথম বর্ষে ক্লাস চলছে। প্রফেসর নিবারণ হালদার তখন ক্লাসে ওয়াটার রিসোর্সিং অ্যান্ড ওয়াটার কনজাম্পশন, ওয়াটার পলিউশন নিয়ে পড়াচ্ছেন। তোমরা তো সবাই জানো যে জলের ব্যবহার থেকে অপব্যবহার, তার ওপর রয়েছে ফ্যাক্টরি গার্বেজ, তার ওপর রয়েছে অপরিশোধিত জলকে বোতলে ভরে তা সেল করে বিক্রি করার মতো কালো দুর্নীতি। জলের অপর নাম একসময় জীবন হলেও এখন সেই নামটা পরিবর্তন হয়ে জলের আরেক নাম এখন বিষ হয়ে গেছে। স্যার, তাহলে এই পরিস্থিতি মোকাবিলা করতে বা সাধারণ লোককে বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল করতে কিছু না কিছু তো পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, তবে একদমই যে কোনো নিষ্কাশন করা হচ্ছে না এমন নয়, কিন্তু আমার মনে হয় যে সেগুলো যেন পর্যাপ্ত নয়। কিন্তু স্যার, একজন পরিবেশ বিজ্ঞানের ছাত্রী হিসেবে এইভাবে সবটা জেনে তো আর চুপচাপ বসে থাকা যায় না। রক্তিম প্রায় লাফিয়ে বলে ওঠে, ঠিক ঠিক, আমাদেরও তো কিছু করা প্রয়োজন। রক্তিমের কথাটা ব্যাস মুখ থেকে পড়তে দেরি হয়েছে কি সঙ্গে সঙ্গে পেছন থেকে সায়ক বলে ওঠে, সেই তো মৌমিতা কিছু বলা মানেই তো বেদবাণী। কি তাই না রক্তি? কথাটা শুনে ক্লাসের সবাই হেসে উঠল। প্রফেসর নিবারণ হালদার একটু উঁচু গলায় বললেন, সাইলেন্স, সাইলেন্স ক্লাস। সবাই চুপ করলে প্রফেসর নিবারণ হালদার বললেন, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে একটা এক্সকারশন প্রসেস করা হচ্ছে। এই এক্সকারশনটা অবশ্যই অপশনাল, তবে যারা যারা এই এক্সকারশনে যোগ দিতে চাও আমার কাছে এসে তোমরা নাম লিখিয়ে যেও নিজেদের। আগেই বলে রাখি যে এটা কিন্তু এক্সকারশন, পিকনিক নয়, তাই শুধুমাত্র মজা করার জন্য কেউ নাম লিখিও না। কিন্তু আমরা কিন্তু যাব একটা প্রত্যন্ত গ্রামে, অতএব অনেক পরিষেবা কিন্তু সেখানে পাওয়া যাবে না। আমাদের যাত্রা শুরু হবে সোমবার সকাল 9:30টায়, রিপোর্টিং টাইম সকাল 9টায়। 4 দিনের এক্সকারশন হবে। একবার নাম লেখালে কিন্তু তা কাটা যাবে না, তাই সমস্ত বিষয় মাথায় রেখে নাম লেখাবে, কেমন? চলো তাহলে আজ এই পর্যন্তই থাক। প্রফেসর হালদার বেরিয়ে যাওয়ার পর ক্লাসে একটা চাপা গুনগুন শুরু হয়ে যায়। আলোচনার বিষয় হলো
নাম লেখানোর ওই অদ্ভুত নিয়মটা। এই গুনগুনের রেশ কলেজ ক্যান্টিন অবধি চলে যায়। তবে ওই অদ্ভুত শর্ত সত্ত্বেও পরদিন কলেজে এসেই কয়েকজন এক্সকারশনের জন্য নাম লেখায়। প্রফেসর নিবারণ হালদার একজন অকৃতদার মানুষ। একজন রাঁধুনি আছে, সেই রান্নার সাথে ঘরের বাকি কাজকর্ম করে দেয়। কলেজে ছুটির দিন প্রফেসর হালদার একটু অলসভাবেই দিন কাটান। বেশ অনেকক্ষণ ধরে এবং বারে বারে চা খান, এবং তা খেতে খেতে বেশ অনেকক্ষণ ধরেই দৈনিক কাগজটা উল্টে পাল্টে দেখেন। আগামীকাল এক্সকারশনে যাওয়ার দিন, তাই রাঁধুনিকে বলে দিয়েছেন আগামীকাল থেকে পরপর 4 দিন না আসতে। শুক্রবারের সকালে এসে 2টো রান্না করে দিয়ে যেতে। পত্রিকার সবচেয়ে পছন্দের হলো খেলার পাতা। চা খেতে খেতে খেলার পাতাটাই পড়ছিল। হঠাৎ তার মনে হলো গলার কাছটায় কি যেন একটা আটকে আছে। বার কয়েক কাশি দিয়ে গলাটা ঝাড়ার চেষ্টা করলেন, কিন্তু কাশিতে যেন অস্বস্তিটা আরো বেড়ে গেল। নিবারণবাবু কাগজটা ছেড়ে উঠে পড়লেন। গলার অস্বস্তিটা এখন যন্ত্রণায় পরিণত হয়েছে। তার মনে হচ্ছে গলার ভেতরে জীবন্ত কিছু একটা যেন প্রচন্ড নড়াচড়া করছে, আর ভেতর থেকে ভীষণ তীক্ষ্ণ কিছু একটা খোঁচা দিচ্ছে তাকে, যেন গলা চিরে বেরিয়ে আসতে চাইছে কিছু। ধীরে ধীরে খোঁচার তীব্রতা বেড়ে যাচ্ছে। নিবারণবাবু গলা ঠেলে মুখ দিয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। সারা মেঝে রক্তারক্তি হয়ে যায়। গলার যন্ত্রণাটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে, কিন্তু এত যন্ত্রণাতেও তিনি এক ফোঁটাও আওয়াজ বের করতে পারল না, সাহায্য চাইতে পারছে না। এমন সময় নিবারণবাবু আর যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যু মুখে ঢলে পড়ল। আর ঠিক তখনই নিবারণবাবুর গলাটা ফালা ফালা করে ভেতর থেকে বেরিয়ে এলো এক কদাকার দেখতে জীব। নিবারণবাবু গলা থেকে বেরিয়ে সেই উন্মত্ত উল্লাসে অট্ট হাসিতে ফেটে পড়ল সেই জীবটা। তারপর ঝাঁপিয়ে পড়ল নিবারণবাবুর মৃতদেহের উপর, খুবলে খুবলে খেতে থাকলো সেটা। পরদিন কলেজ বন্ধ ছিল। শুধু এক্সকারশনে যারা যাবে, অর্থাৎ কুশল, মৌমিতা, রক্তিম, সায়ক এবং রিমা কলেজের গেটের সামনে ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে। প্রায় 9:25 বাজতে যায়, কিন্তু তখনও না তো স্যারের কোনো খোঁজ আছে, আর না তো বাসের কোনো পাত্তা। রিমা একটু বিরক্তি সুরেই বলল, তখন তো স্যার বড় বড় ডায়লগ মেরেছিলেন, ডট 9টায় রিপোর্টিং, ডট 9:30 রওনা, ব্লা ব্লা ব্লা। সে কখন থেকে দাঁড়িয়ে আছি বলতো, অথচ না বাসের পাত্তা আছে না স্যারের পাত্তা আছে। সত্যি বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে গেল। আমি আর 15 মিনিট কি 20 মিনিট অপেক্ষা করব, তারপর আমি বাড়ি ফিরে যাব। সায়ক মুখে একটা চটপটি পুরে বলল, এই কুশল, দেখ না একবার স্যারের বাড়িতে ফোন করে। তিনি তো আবার মোবাইলও ব্যবহার করেন। আরে করেছি রে, একবার নয় 3বার করেছি, কিন্তু প্রত্যেকবার টেলিফোনটা রিং হয়ে থেমে গেল। আগে কিন্তু এমনটা কখনো হয়নি। সায়ক টোন কেটে বলে, হ্যাঁ হ্যাঁ, সেই গোমরা নিবারণ স্যারের তৃতীয় পক্ষের প্রথম সন্তান কিনা তুই, তাই তুই যে স্যারের আদল খত্র সব জানবি, এটাই স্বাভাবিক। কথাটা শুনে রক্তিম বলল, কি যে বলিস সায়ক, স্যার তো বিয়েই করেননি, তাহলে তৃতীয় পক্ষ প্রথম পক্ষ কোত্থেকে আসছে? সায়ক দু হাতে নিজের মাথার চুলকে খিমচে ধরে বলল, বাবারে রক্তিম, তুই না মৌমিতাকে নিয়েই পড়ে থাক, অন্য কিছু আর মাথায় থাকবে না। স্যারের তৃতীয় পক্ষ মানে আমাদের এই কলেজে স্যার জয়েন করার পর এই গ্র্যাজুয়েশন লেভেলের আমাদের ব্যাচটা স্যারের 3rd ব্যাচ, মানে তৃতীয় পক্ষ। আর এই 3rd ব্যাচের কুশল হলো ফার্স্ট বয়, মানে প্রথম সন্তান। বুঝলি? এবার এগুলো সব উঁচু লেভেলের কথা, তোর ওই খসখসে কাগজ কলমের মাথায় তো ওসব ঢুকবে না। কথাটা বলে সায়ক আরো একটা চটপটির প্যাকেট খুলে মুখে পুড়ে নিল। রিমা ফিসফিসিয়ে বলল, এই সায়কটা এমন বিশ্বপাকা কেন রে? বাদ দে, ও তো সবসময় এরকম, সবার পেছন লাগা ছাড়া ওর আর কোনো কাজই নেই। কেন যে এই ট্রিপটা সে এলো, এখন সবার মাথা খাবে। মৌমিতার কথা শেষ হতে না হতে একটা বাস এসে দাঁড়ায় কলেজের গেটের সামনে। জানলা দিয়ে প্রফেসর নিবারণ হালদার মুখটা বাড়িয়ে গম্ভীর ও ফ্যাঁসে গলায় বললেন, ওটা এসো সবাই। ছোট বাসে সিঙ্গেল সিটিং। বাসে উঠে সবাই এক একটা করে সিটে বসে পড়ল। বাসটা চলতে শুরু করলে রক্তিম কুশলকে পেছন থেকে ডেকে
ফিসফিসিয়ে বলে, স্যারের গলাটা কেমন লাগছে না? আর স্যারের গলায় ওই দাগটা দেখেছিস? কুশল চাপা গলায় বলে, কি যে বলছিস? স্যারের গলা তো ঠিকই আছে, আর কোনো দাগ তো দেখলাম না। তোর কি শায়কের মতো মানুষের পেছনে লাগার রোগে ধরলো নাকি? হ্যাঁ, রক্তিম আর কিছু বলে না। তবে সে বাসে ওঠার সময় স্পষ্ট দেখেছে যে প্রফেসর নিবারণ হালদারের গলায় একটা কাটা দাগ আছে। তাছাড়া স্যার যেন আজ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি গম্ভীর, চুপচাপ হয়ে আছে। অন্যান্য দিন তো তিনি তার ছাত্রছাত্রীদের গুড মর্নিং বলে সম্ভাষণ করে, কিন্তু আজ সেটাও করেননি। এত কিছু হলো অথচ কেউ কিচ্ছু লক্ষ্য করলো না। এমনটা কি করে হতে পারে? শহরের ট্রাফিক কাটিয়ে বাস এগিয়ে চলছে। হঠাৎ রিমা মৌমিতাকে ডেকে বলে, ওই শোন না। মৌমিতা তখন মৌন হয়ে ব্যস্ত রাস্তার গাড়ি চলাচল দেখছিল। আনমনা হয়ে সে জবাব দেয়, হ্যাঁ বল। তোর রক্তিম ওরকম একা একা পাগলের মতো বকবক করছে কেন বলতো? মৌমিতা একটু গম্ভীর হয়ে বলল, কারেকশন, প্রথম কথা, রক্তিম মোটেও আমার নয়। আর দ্বিতীয় কথা, এই একা একা বকবক করাটা রক্তিমের স্বভাব। বাসটা শহর ছেড়ে এবার গ্রামের পথে ঢুকেছে। আর কিছুক্ষণের মধ্যেই বাসটি গন্তব্যে অর্থাৎ বকুলপুরে পৌঁছে যাবে। ঠিক এই সময় শায়ক বাইরে তাকিয়ে প্রায় চেঁচিয়ে বলে, খেজুরের রস, খেজুরের রস। শহরে যানবাহনের ধোঁয়া আর ভারী বাতাসের জন্য শীতের প্রকোপটা ঠিক টের পাওয়া যায় না। শীতটা যে কোন ফাঁকে এসে কোন ফাঁকে চলে যায় তা বোঝাই যায় না। কিন্তু শহর ছেড়ে গ্রামের পথ ধরতে শীতের সেই আদি অকৃত্রিম হিমের রেশ সবাই টের পেতে শুরু করে। কিছুটা শীতের দাপট, কিছুটা সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হওয়ার ক্লান্তি, আর কিছুটা এতক্ষণ জার্নি করে আসার ফলে বাকি ছাত্রছাত্রীদের একটু ঝিমুনি পেয়ে গিয়েছিল। কিন্তু শায়কের ওই চিৎকারে বাসের সবাই প্রায় ঘাবড়ে গিয়ে থতমত খেয়ে ওঠে। শায়ক ভাবল এবারও বোধহয় প্রতিবারের মতোই প্রফেসর হালদার গম্ভীর গলায় বলবেন, সাইলেন্স ক্লাস। কিন্তু শায়ককে অবাক করে দিয়ে প্রফেসর হালদার কিছুই বললেন না। এমনকি একবারও পিছনের দিকে ফিরেও দেখলেন না। যেন শায়কের উল্লাস ভরা চিৎকারটা যেন প্রফেসরের কানেই যায়নি। শায়কের চিৎকারে রিমা রেগে মেগে বলল, জীবনে প্রথমবার খেজুরের রস দেখেছিস নাকি? সারাক্ষণ শুধু সারের মতো চেঁচাতে থাকিস, একটু চুপ করে থাকতে পারিস না? শায়ক একটু থমকে যায়। তবে গ্রামের পথ দিয়ে যখন বাসটা যাচ্ছিল তখন গ্রামবাসীদের সবাই হাঁ করে তাকিয়েছিল। শায়ক লক্ষ্য করে যে গ্রামবাসীদের দৃষ্টিটা বড়ই অদ্ভুত। একটু পরেই বাসটা একটা বাড়ির সামনে দাঁড়ায়। বাসটা দাঁড়াতেই হঠাৎই গ্রামের বাচ্চারা এসে বাসটার চারপাশে গোলগাল করে ঘুরতে থাকে। কিছুক্ষণ হই হই করে, তারপর যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেল। বাস থেকে নামতে সাহসী কুশল রিমাকে বলল, গ্রামের পরিবেশটাই মনটা ভালো করে দেয়, তাই না? ঠিক বলেছিস। আমার দিদার বাড়িও তো গ্রামেই। স্কুলে যখন গ্রীষ্মের এবং শীতের ছুটি পড়তো তখন চলে যেতাম দিদার বাড়ি, কিন্তু দিলাম মাথা যাওয়ার পর আর যাইনি। এত বছর পর এক্সকারশনে এসেই হোক না কেন আবার তো গ্রামে আসতে পারলাম বল। ওদের কথার মাঝেই হঠাৎ কোত্থেকে শায়ক ঝাঁপিয়ে এসে বলল, চিন্তা করিস না দোস্ত, এবার সবটা উসুল করে নিস। বলেই লাফাতে লাফাতে এগিয়ে গেল বাড়িটার দিকে। সেখানে তখন মৌমিতা রক্তিমরা দাঁড়িয়ে আছে। ওদের ওরকম দাঁড়িয়ে থাকতে দেখে শায়ক বলে, কিরে, কিসের জন্য অপেক্ষা করছিস? করণ জোহরের ফিল্মের মতন বাড়ির ভেতর থেকে জয়া বচ্চন কিন্তু আরতির থালা নিয়ে আমাদের বরণ করতে আসবে না, বুঝলি? তুই এত বাজে কথা কি করে বলতে পারিস বলতো শায়ক? মাঝে মধ্যে মাথার কার্বোরেটরটাকে তো বন্ধ রাখ, বড্ড ধোঁয়া ছাড়ছিস। শায়ক তাচ্ছিলের স্বরে বলে, এইসব হাই রেঞ্জের কথায় আমি মাথা ঘামাই না। মাথা থাকলে তবেই না ঘামাবি। পরিস্থিতি অন্যদিকে মন নিচে দেখে কুশল এসে বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেকার ঝগড়া করিস না, বরং ভাব যে আমরা এখন কোথায় থাকবো। দুপুর হয়ে এলো, খাওয়া দাওয়া এইসবের তো ব্যবস্থা করতে হবে। এদিকে স্যারের কোনো পাত্তা নেই,
বাস থেকে নেমে কোথায় গেলেন সেটাই দেখতে পেলাম না। রক্তিম প্রায় আঁতকে উঠে বলে, সে কি কথা? স্যারই অজানা অচেনা জায়গায় আমাদের রেখে কোথায় চলে গেলেন? এবার কি হবে? মৌমিতা কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাবে, ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে একজন মাঝবয়সী কেয়ারটেকার গোছের মানুষ বেরিয়ে এসে বললেন, ওমা, আপনারা সবাই এসে গেছেন? আইসেন আইসেন। আমিও তো ভাবি এত বেলা হলো, কিন্তু শহর থেকে ছেলেমেয়েরা এখনো আসলো না কেন? রক্তিম একটু অবাক হয়েই বলে, আপনি জানতেন আমরা আসবো? কি আপনি? তাছাড়া কে খবর দিল আমাদের আসার? লোকটি প্রশ্নগুলো শুনে গদগদ হয়ে উত্তর দেয়, এই দেখো, আমারই অন্যায় হয়েছে, আগেই পরিচয় দেওয়া উচিত ছিল। আমার নাম নিমাই, এই বাড়ির কেয়ারটেকার এবং রাঁধুনি। আপনাদের এখানে আসার খবর আপনাদের স্যার চিঠিতে দিয়েছিলেন। এই বাড়িখানাও আপনাদের স্যারেরই। আইসেন, ভেতরে, বাড়ির ভিতরে আসেন, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবেন। সবাই নিশ্চিত হয়ে নিমাইয়ের পেছন পেছন যায়, কিন্তু রক্তিমের মনে কেন জানি একটা অস্থিরতা কাজ করছিল। সে সন্দিগ্ধ হয়ে কুশলকে প্রশ্ন করে, আচ্ছা, একটা কথা বলতো, যদি আমরা এখানে এসে স্যারের গ্রামের বাড়িতেই থাকবো, তাহলে এই কথাটা স্যার আমাদের আগে কেন জানাননি? তাছাড়া স্যারই বা কোথায়? আসল কথা বলতে, আমি কিন্তু স্যারকে বাস থেকে নামতেও দেখিনি। কুশল বেশ চমকে গিয়ে বলে, কি বলছিস কি? তুই ঠিক দেখেছিস তো? রক্তিম কিছু একটা বলতে যাবে, তার আগেই ওদের পেছন থেকে একটা গম্ভীর আওয়াজ শোনা যায়, তোমরা এখনো খেতে বসনি কেন? অপ্রস্তুত অবস্থায় ওই রকম গম্ভীর আওয়াজ শুনে ওরা দুজনেই আটকে উঠে পেছনে তাকাতেই দেখে প্রফেসর নিবারণ হালদার তাদের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোন এক নরখাদক পিশাচের দগদগে লাল চোখের হিমশীতল দৃষ্টি দিয়ে প্রফেসর নিবারণ তাদের দিকে তাকিয়ে আছেন। প্রফেসরের ওই দৃষ্টি দেখে কুশল ও রক্তিম আতকে কাঠ হয়ে যায়। শুধু কোনো ক্রমে, এই এক্ষুনি বসবো স্যার। প্রফেসর নিবারণ শহরে যেখানে থাকেন সেটা কলেজের কাছেই একটা আবাসিক এলাকা। ছোট ছোট 4-5টা আবাসন নিয়ে একটা গোটা এলাকাটা। নিবারণ হালদারের আবাসনে মোট 50টা ফ্ল্যাট রয়েছে। এই 50টা ফ্ল্যাট মালিককে নিবারণ হালদার না চিনলেও ওরা কিন্তু সবাই নিবারণ হালদারকে এক নামে চেনে, গোমরা বুড়ো। সকালবেলায় আবাসনের ময়লা কুড়ানিটা রাহা বাবুর বাড়ির ময়লা তুলে নিয়ে যখন নিবারণ বাবুর ফ্ল্যাটের সামনে এলো, তখন তার নাকে একটা বোটকা পচা দুর্গন্ধ এসে লাগলো। সঙ্গে সঙ্গে সে নাকে কাপড় চাপা দিয়ে চিৎকার করে বলল, ওগো, কে কোথায় আছো গো? একটু এসে দেখে যাও, গোমরা বুড়োর ঘর থেকে কেমন একটা পচা গন্ধ বেরিয়েছে। কেউ আসো না গো, বুড়ো তো দরজাটাও খুলছে না। ময়লা কুড়ানির চেঁচামেচি শুনে আশেপাশে ফ্ল্যাট থেকে কয়েকজন বেরিয়ে এলো। তারাও কাপড় দিয়ে নাক চেপে পড়ল, আজ ভোর থেকে দুর্গন্ধটা নাকে আসছে, কিছু বুঝতে পারছিলাম না কোত্থেকে আসছে। দাঁড়াও দাঁড়াও, কেউ দরজায় হাত দিও না। কিছুক্ষণের মধ্যে পুলিশের লোক এসে দরজা ভেঙে ঘরে ঢুকল। আবাসনের একজন উৎসুক হয়ে খোলা দরজা দিয়ে উকি দিতেই একটা চিৎকার করে ওঠে। খোলা দরজা দিয়ে সকালের আলো গিয়ে পড়ছে সোজা ঘরের মেঝের উপর। গোটা মেঝেতে জমাট বেঁধে আছে শুকিয়ে যাওয়া কালো রক্ত। সেই শুকিয়ে যাওয়া রক্তের চাদরের ওপর শুয়ে আছে একটা রক্তাক্ত লাশ। লাশটার মাথা বা গলা বলতে কিছু নেই, শুধু শরীরটাই পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন কোনো এক অমানসিক শক্তিতে শরীর থেকে মাথাটা এবং গলাটা আলাদা করে দিয়েছে। তারপর সেটাকে কাগজের টুকরোর মতো দলা পাকিয়ে ছড়িয়ে দিয়েছে ঘরের ভিতরে। চতুর্দিকে সেই খণ্ড খণ্ড দলা পাকানো মাংসপিণ্ডগুলো পড়ে আছে।
পরনের কাপড় দিকে আন্দাজ করা যাচ্ছে যে লাশটা প্রফেসর নিবারণ হালদারের। গ্রামে রাত তাড়াতাড়ি নামে, এ কথা মৌমিতা শুনেছিল, কিন্তু এখানে এসে দেখে সত্যি সত্যি গ্রামে রাত তাড়াতাড়ি নামে। ঘড়িতে এখন সবে বিকেল 4:30, আর এর মধ্যেই চারিদিকে ঝিঝি ডাকতে শুরু করে গেছে। দুপুরে খেয়ে নিয়ে সেই যে ঘুমোলো, সেই ঘুম ভাঙল সন্ধ্যার মুখে। দরফুরিয়ে উঠে মৌমিতা দেখে ঘরের চারিদিকটা অন্ধকার। মনে মনে সে ভাবে, এ কি এত অন্ধকার কেন? ইলেকট্রিসিটির কানেকশন নেই নাকি লোডশেডিং? একটু বিরক্তি হয় মৌমিতার, বেশ রাগ হয় নিবারণ স্যারের উপর। ক্লাসে ঘোষণা করে দিলেন এক্সকারশনে নিয়ে যাওয়া হবে, অথচ কোথায় নিয়ে যাওয়া হবে, কি করা হবে, কোথায় থাকা হবে বা অন্য কোনো তথ্য কিছুই দেওয়া হয়নি। মৌমিতা বেশ দায়িত্বশীল মেয়ে, তাই সে যেখানেই যায় সেখানে প্রয়োজনীয় সবকিছুই সে সাথে নিয়ে যায়। মোবাইলের টর্চটা জ্বালিয়ে ব্যাগ থেকে দুটো মোমবাতি আর দেশলাই বার করে। তারপর মোমবাতি দুটোকে জ্বালিয়ে একটা ঘরে আর আরেকটা বারান্দায় গিয়ে রাখতে গিয়ে একটা অবয়ব দেখে হঠাৎ মৌমিতা আঁতকে ওঠে। কে কে ওখানে? বারান্দায় দাঁড়িয়ে থাকা অবয়বটা তাড়াতাড়ি বলে ওঠে, মৌমিতা, আমি রে, রক্তিম। মৌমিতা এবার একটু রেগে বলে, তো ওখানে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? কথা বলতে বলতে মৌমিতা মোমবাতি হাতে নিয়ে আরো কিছুটা এগিয়ে আসে। একটু বিরক্ত স্বরেই সে আবার বলে, কিরে, কথাটা কানে যাচ্ছে না? কেন অন্ধকারে এভাবে দাঁড়িয়ে আছিস? মৌমিতা এবার রক্তিমের অনেকটা কাছে চলে এসেছে। মোমবাতির আলোয় এখন রক্তিমকে পুরোটাই দেখা যাচ্ছে। রক্তিম তখনও বারান্দায় দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে আছে। মৌমিতার কথা বলতে বলতে রক্তিমের কাঁধটা থেকে ঝাঁকুনি দিতে রক্তিম কোনো যন্ত্র মানবের মতো মৌমিতার দিকে ফিরে তাকায়। মোমবাতির তীর তীর করে কেঁপে ওঠা আলোর শিখাতে দেখা যায় রক্তিমের পরনের শার্টের সামনের জায়গাটা রক্তে লাল হয়ে আছে। মুখের একদিকটা সম্পূর্ণ খুবলানো, শিরা উপশিরাগুলো এলোমেলো ভাবে জড়িয়ে আছে করটির গায়ে আটকে থাকা মাংসের চামড়ার সাথে। ভেতরের হাড়টাও দেখা যাচ্ছে। গলায় একটা সুগভীর এবং বেশ বড় চওড়া একটা কাটা দাগ, যেন কেউ তীক্ষ্ণ কোনো অস্ত্র দিয়ে আক্রোশে গলাটা এধার থেকে ওধার পর্যন্ত ফালা ফালা করে দিয়েছে। সেখান থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে কালো রক্ত। মৌমিতার এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না। সে একটা চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মৌমিতার চোখ মেলতেই রিমা প্রায় ঝাঁপিয়ে পড়ে বলে, তুই ঠিক আছিস তো? তখন ওরকম চিৎকার করে উঠলি কেন? মৌমিতা কম্পিত কণ্ঠে বলল, রক্তিম। রক্তিম? তুই রক্তিমকে দেখেছিস? দাঁড়া দাঁড়া, মৌমিতাকে একটু সহজ হতে দে আগে। বেচারি নিশ্চয়ই কোনো ভয়ের স্বপ্ন দেখেছে। মৌমিতা ততক্ষণে একটু স্বাভাবিক হয়েছে। সে বিছানায় উঠে বসে বলল, না না, স্বপ্ন নয়, সত্যি। আমি আমি যা দেখেছি সব সত্যি। আমি রক্তিমকে দেখেছি। বারান্দায় দাঁড়িয়ে ছিল, ইলেকট্রিসিটি ছিল না। আমি মোমবাতি জ্বালিয়ে একটা ঘরে রেখে আরেকটা নিয়ে বারান্দায় নিয়ে যাই, সেখানেই। কুশল মাঝপথেই মৌমিতাকে থামিয়ে দিয়ে বলে, ইলেকট্রিসিটি ছিল না? কি বলছিস তুই? ইলেকট্রিসিটি তো ছিল, একবারের জন্য লাইট অফ হয়নি। তাছাড়া তুই রক্তিমকে দেখেছিস, সেটা কি করে সম্ভব? কারণ দুপুরের পর থেকে রক্তিমকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি আর সায়ক নিমাইদাকে নিয়ে আশপাশটা অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। কোথায় যে গেল ছেলেটা কি জানে। মৌমিতার চোখের সামনে তখনও বারান্দায় দাঁড়িয়ে মোমবাতির আলোয় দেখা রক্তিমের ভয়ঙ্কর চেহারাটায় বারবার ভেসে উঠছে। আতঙ্কে শিউরে উঠে মৌমিতা বলে, কিন্তু আমি রক্তিমকে দেখেছি। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য। কথাটা বলতে বলতে মৌমিতা দু হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরল।
রাত প্রায় 9টা বাজে। কিছুক্ষণ আগেই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ সকালে যখন সবাই বাসে করে এই গ্রামে আসছিল, তখন হয়তো তারা জানতই না যে বিকেল হতে না হতে পুরো পরিস্থিতিটাই পরিবর্তন হয়ে যাবে। খানিক আগেই রক্তিম ফিরেছে, কিন্তু কোনো রকম কথাবার্তা না বলে বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। কিন্তু প্রফেসর নিবারণের কোনো খোঁজ খবর নেই। কাজকর্ম কি করে এগোবে কিছুই আলোচনা করা হয়নি। সবাই একজোট হয়ে একটা ঘরে বসে আগামীকালের কাজকর্মের কথাই আলোচনা করছিল। সায়ককে কিন্তু এতটা দায়িত্বহীনভাবে কোনোদিন দেখিনি। কি যে হচ্ছে বুঝতেই পারছি না। রক্তিমটাও কেমন অদ্ভুত একটা ব্যবহার করছে যেন। এমনটা হবে যদি বুঝতে পারতাম তাহলে আসতামই না। মা কতবার নিষেধ করলো এখানে আসার জন্য, শুনলাম না। ভাবলাম জীবনের প্রথম ফিল্ড এক্সপিরিয়েন্স হবে, এটাকে ছাড়া ঠিক হবে না। কিন্তু এখন তো দেখছি এখানে এসে ফেসে গেছি। ওদের কথাবার্তার মধ্যে কোত্থেকে ভুই ফুলের মতো সায়ক শীষ বাজাতে বাজাতে সেখানে এসে বলে, হয়ে গেছে, আর চিন্তা নেই, সব ইনফরমেশন নিয়ে এসেছি, এবার আর কোনো চিন্তা নেই। প্রিমা সায়ককে একেবারেই পছন্দ করে না। এরকম একটা উদ্বেগপূর্ণ সময়ে এই ধরনের আচরণ দেখে রিমা প্রচন্ড রেগে গেল। সে প্রায় চেঁচিয়ে উঠে বলল, সায়ক, তুই কি সবাইকে নিজের মতো মনে করিস নাকি বলতো? সারাক্ষণ বাউন্ডুলের মতো এই গলি ওই গলি ঘুরতে থাকিস, আর মেয়ে দেখলে লালকে নীল ভাবিস। তোর থেকে তো এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না। সায়ক এই ধরনের প্রতিক্রিয়া আশাই করেনি, তবুও সেটা মুখে প্রকাশ হতে না দিয়ে বলে, ও ও ও ও লেডি সিঙ্গাম, ধীরে ধীরে। আমি শুধু এটাই বলতে এসেছিলাম যে নিমাইদার সাথে আমি কথা বলে এসেছি, তো তার কাছেই জানতে পারলাম যে স্যার গ্রামে আসলে নিজের বাড়িতে কম থাকেন। গ্রামে সোনালী সরকার নামে এক মহিলা থাকেন। এই সোনালীর বাবা আগে স্যারের এই বাড়িতে তার বাবার কাছে কাজ করতেন অ্যাকাউন্টেন্ট হিসেবে। কি যেন একটা বেশ বাংলা বললো নিমাইদা। ও হ্যাঁ, মনে পড়েছে, হিসেব রক্ষক। তো এই সোনালীর সাথে আমাদের স্যারের একটা সম্পর্ক হয়, কিন্তু কোনো একটা কারণে সেই সম্পর্কটা বিয়ে পর্যন্ত করায় না। তবে বিয়ে না হলেও স্যার সোনালীর সাথে সম্পর্ক রেখে গেছেন, এবং গ্রামে আসা হলে তিনি সোনালীর সাথে দেখা করতে যান। তো নিমাইদার ধারণা যে স্যার নিশ্চয়ই সোনালীর বাড়িতেই গেছেন। এতটা শোনার পর রিমা বেশ রুক্ষ স্বরেই বলে, হয়ে গেছে বলা, এবার যা, বিদায় হ। সারা বছর তো পড়াশোনাও করিস না, তাও ঘটা করে কেন এই এক্সকারশনে যে এলি কে জানে। সায়ক কথাটা শুনে চুপ মেরে গেল। মৌমিতার এই এত কিছুর মধ্যে কোনো মন ছিল না। তার চোখের সামনে তখনও রক্তিমের রক্তাক্ত মুখটা বারবার ভেসে উঠছে। সেদিনের আলোচনা শেষে স্থির হয় যে পরদিন সকালে সবাই বেরিয়ে গ্রামের চারদিকটা ঘুরে সমীক্ষণ করা হবে। তারপর বাড়ি বাড়ি ঘুরে জল সুরক্ষা এবং তার ব্যবহার সম্পর্কে দুটো কথা বলে এক্সকারশন শেষ করা হবে। সবাই আলোচনায় যোগ দিলেও মৌমিতা কেমন যেন গুম হয়ে থাকে। তার চোখ মুখ জুড়ে ফুটে ওঠে বিন্দু বিন্দু আতঙ্ক। শহরে তখন আলো ছড়িয়ে পড়লেও লোকাল থানার ওসির মুখে তখনও মাঝরাতের অন্ধকার। প্রফেসর নিবারণ হালদারের বাড়ি থেকে যে রক্তাক্ত লাশ পাওয়া গিয়েছিল, ডিএনএ টেস্টে তথ্যগতভাবে প্রমাণিত যে লাশটা নিবারণ বাবুরই। কিন্তু বন্ধ দরজা দিয়ে ঘরে ঢুকে খুন করাটা কি করে সম্ভব? কারণ আসা যাওয়ার কোনো ছাপ চিহ্ন নেই, তাও এত ভয়ঙ্করভাবে খুন করা। অফিসার মনে মনে বিড়বিড় করে বলে, এই খুনের পেছনে তো কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না। আবাসনে এতগুলো সিসিটিভি, একটাও সিসিটিভিতে কোনো সন্দেহজনক কিছু রেকর্ড হয়নি। না, বোধহয় এটাও আনসলভড মার্ডার কেসের লিস্টেই যাবে। ওদিকে কলেজের স্টাফ রুমে আজ বেশ দুশ্চিন্তার পরিবেশ হয়ে আছে। খানিক আগেই থানা থেকে খবর এসেছে যে প্রফেসর নিবারণ হালদারের মৃতদেহ তার বাড়িতেই পাওয়া গেছে। এদিকে শেষ আপডেট অনুযায়ী কলেজের প্রথম বর্ষের কিছু ছেলে মেয়েকে নিয়ে এক্সকারশনে গেছেন উনি, কিন্তু কোথায় গেছেন সেটা জানাননি। সরকারি কলেজের অত নিয়ম বেঁধে কাজ তো হয় না। নিবারণ বাবু একটা ফাইল বানিয়ে জমা করে গেছেন ঠিকই, কিন্তু সেটা চেক করাও হয়নি।
উপরন্তু ফাইলটা পিয়ন যে কোথায় রেখেছে সেটাই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রফেসর হালদার কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন না। এখন সবকিছু ছাপিয়ে যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো, যদি প্রফেসর হালদার মারা গিয়ে থাকেন তাহলে ছেলে মেয়েকে এক্সকারশনে কে নিয়ে গেছে, কোথায় গেছে তারা? এই দুশ্চিন্তার মাঝেও পিয়নটা দৌড়ে এসে বলে, স্যার স্যার ফাইলটা পাওয়া গেছে। ও কিন্তু এটা যে কি করে আবর্জনা ড্রামে চলে গিয়েছিল কে জানে। একজন স্টাফ উত্তেজিত হয়ে বলে ওঠে, তাড়াতাড়ি দে ফাইলটা। ফাইলটা খুলেই সে কাউন্টিং করে। স্যার পাওয়া গেছে, বকুলপুর গ্রামে এক্সকারশনে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে, আর সঙ্গে আমাদের কন্ট্রাক্টের ড্রাইভার রাজু গেছে। রাজুর ফোন নাম্বারটাও দেওয়া আছে। দাঁড়ান, আমি কল করছি। কিন্তু বার কয়েক কল করার পরেও রাজুকে ফোনে ধরা গেল না। মৌমিতা, কুশল, রিমা আর সায়ক সবাই সকালে উঠে গ্রাম পরিদর্শনে বেরিয়ে পড়লেও রক্তিমকে কিছুতেই ডেকে তোলা গেল না। সে যে গত রাত থেকে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর ওঠেনি। বাকিরা আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ে, কারণ তাড়াতাড়ি কাজ শেষ করে বেরোতে হবে এই বিচ্ছিরি জায়গা থেকে। কিছুক্ষণ পরেই নিমাই রক্তিমের জন্য জল খাবার নিয়ে এসে দেখে রক্তিম তখনও ঘুমাচ্ছে। প্রথমে বার কয়েক ডাকার পরেও যখন রক্তিম সাড়া না দেয়, তখন হাত দিয়ে ঠেলা দিতেই রক্তিমকে ওঠাতে চেষ্টা করতে গিয়ে দেখে রক্তিমের গায়ে ঢাকা দেওয়া কম্বলটা ভেজা, চ্যাট হয়ে গেছে। একটা চেনা ভয়ে নিমাইয়ের সারা শরীর কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে সে কম্বলটা রক্তিমের মুখের ওপর থেকে সরাতেই নিমাইয়ের মুখ থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো। একটা ঘরে এখন সবাই, অর্থাৎ মৌমিতা, কুশল, সায়ন, রিমা এবং নিমাই বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। বাইরে এখনো কুয়াশা মাখা রোদের ছটা বর্তমান, কিন্তু ঘরের পরিবেশ অমাবস্যা রাতের মতোই থমথমে। মৌমিতারা সারাদিন ঘুরে ঘুরে একজনও গ্রামবাসীর সাথে কথা বলতে পারেনি। যার সাথে কথা বলতে গেছে সেই তাদেরকে আসতে দেখে ছুটে পালিয়েছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নিমাই বলে, তো তোমরা বিশ্বাস করো গো, আমি ঠিক বলতেছি। ওই দাদা বাবুর গা থেকে কম্বলখানা তুলতেই দেখি বিছানায় দাদা বাবুর হাত খাওয়া রক্তাক্ত লাশ পড়িয়াছে। কি যে ভয়ঙ্কর সেই দৃশ্য, আমি তা কয়ে বুঝাতে পারুম না। ওই ভয়ঙ্কর একটা লাশ দেখে আমি পিছন পানে ছুটলাম কাউকে ডাইকা আনতে। বাইরে রাজুকে দেখতে পেয়ে সঙ্গে করে ঘরে ফিরে গিয়ে দেখি কোথায় কি, বিছানায় কেউ নেই, কিচ্ছু নেই, শুধু চাদর আর কম্বলটা একটু এলোমেলো হইয়াছিল। আমি জানি তোমরা কেউ গো আমার কথাটার বিশ্বাস করবে না গো। নিমাইয়ের কথা শুনে কুশল বেশ গম্ভীর গলায় বলে, বিষয়টা বিশ্বাস বা অবিশ্বাসের কথা নয় নিমাইদা। বিষয়টা হলো, তুমি যেটা রক্তিমকে নিয়ে দেখেছো সেই একই রকম দৃশ্য মৌমিতাও দেখেছে। হ্যাঁ, তর্কের খাতিরে বলা যেতে পারে মৌমিতা যেদিন রক্তিমকে রক্তাক্ত অবস্থায় দেখেছিল সেই সময় দিনের আলো ফুরিয়ে এসেছিল, তাই হয়তো ভুলভাল দেখেছিল। কিন্তু নিমাইদা তো দিনের বেলা রোদের আলোতে রক্তিমকে রক্তাক্ত অবস্থায় দেখেছে। তাহলে কি রক্তিম কোনো বিপদে পড়েছে? আমাদের তো তাহলে রক্তিমকে খুঁজে বার করতে হবে। কুশলের কথা শেষ হতে না হতে বাড়ির বাইরে কিছু লোকের হইচই শোনা যায়। সবাই বাইরে আসতেই দেখে কয়েকজন গ্রামের লোক ভয়ার্ত মুখে চোখে দাঁড়িয়ে আছে। তারা বাড়ির বাইরে আসতেই একজন এগিয়ে এসে বলে, তোমরা কে গো? বলা নেই কওয়া নেই, এই গায়ের চারদিকে ঘুরে বেড়াচ্ছ যে? কুশল এগিয়ে এসে বলে, আমরা শহরে কলেজে পড়ি। এখানে একটা কলেজের কাজে আমরা আমাদের স্যার নিবারণ হালদারের সাথে এসেছি। কিন্তু আপনারা এমন কথা কেন বলছেন? লোকটি ভয়ন্ত চিৎকার করে বলে, বলছি কারণ তোমরা গায়ের অভিশাপকে জাগিয়ে তুলেছ।
জানো কি সাংঘাতিক অভিশাপ সেইটা? তোমাদের কে বলেছিল ওই দলের দিকে যেতে? হ্যাঁ, লোকটার হাতে একটা চশমা ধরা ছিল। রিমা ছুটে গিয়ে চশমাটা হাতে নিয়ে বলে, এটা তো রক্তিমের চশমা, আমি চিনি এটা। কোথায় পেয়েছেন এটা? এইটা দলে পথে কুড়িয়ে পেয়েছি। দল আবার কি? কি যে হচ্ছে এই গ্রামে আসার পর? এখানে আসার পর স্যার বেপাত্তা হয়ে গেলেন, এরপর রক্তিম নিখোঁজ হলো। রাজুই বা কোথায়? বিকেলের পর তো তাকেও দেখা যাচ্ছে না। এরপর কি তবে আমাদের পালা আসবে? কে রেখেছিল এই গ্রামের নাম বকুলপুর? এর নাম তো রহস্য করে রাখা প্রয়োজন ছিল। কেন যে মায়ের কথা শুনলাম না, এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে আমার। মৌমিতার এতক্ষণ কোনো কথা বলেনি। এতক্ষণ পর সে মুখ খুলে বলে, আচ্ছা, আপনারা সোনালী নামে কোনো মহিলাকে চেনেন যে নিবারণ স্যারের বাগদত্তা ছিল? সোনালী সরকার, সে তো বহুদিন হলো, কোনো খোঁজ নেই। কিন্তু তুমি এই মহিলার কথা জানলে কেমনে? মৌমিতা কিছু বলতে যাবে, তার আগেই রিমা উত্তেজিত হয়ে বলে উঠল, সে কি নিমাইদা যে বলল? সেই লোকটা রিমাকে কথা শেষ হতে না দিয়ে নিজেই বলে ওঠে, ওর কথা বাদ দাও তো। নিমাই হলো এক মন ভোলা মানুষ। ও তো কালকের কথা আজকে ভুলে যায়। কথার মাঝেই রাজু কোথা থেকে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, একটা বিশাল সর্বনাশ হয়ে গেছে দাদা, দিদিমণিরা। বিকেলের শেষ রোদ্দুরটা আকাশের এক কোণে এখনো লেগে রয়েছে, যেন কোনো সূক্ষ্ম সুতোর গিট। যে কোনো সময় গিট আলগা হয়ে আলোর শেষ আভাটুকু মুছে 10 দিক থেকে ছুটে আসবে রাশি রাশি অন্ধকার। কয়েকজন গ্রামবাসী সহ মৌমিতাদের দলটা তখন মরিয়া হয়ে রক্তিমকে খুঁজে যাচ্ছে। রক্তিম, রক্তিম, কোথায় তুই? উত্তর দে রক্তিম। রক্তিম, 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 রক্তিম বাবু, শুনতে পাচ্ছেন? রক্তিম বাবু, ও রক্তিম বাবু, শুনতে পাচ্ছেন? ও রক্তিম বাবু, ও রক্তিম বাবু, শোনা যাচ্ছে? আপনি কোথায়? রক্তিম বাবু, রক্তিম ভাই, রক্তিম ভাই, শুনতে পাচ্ছ? কোথায় তুমি? উত্তর দাও। সবাই রক্তিমকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছে। কি বলছো রাজুদা? তোর মাথা ঠিক আছে তো? রাজুর কথাগুলো শুনে সায়ক প্রচন্ড চমকে উঠে বলল। রাজু তখন কথা বলতে গিয়ে রীতিমতো কাঁপছে। কাঁপা কাঁপা গলাতেই সে বলল, ঠিকই বলছি। কলেজ থেকে রেজিস্টার স্টাফ অমলবাবু ফোন করেছিলেন। তিনি বললেন আজ সকালই থানা থেকে ফোন করে জানিয়েছে যে নিবারণ স্যার মারা গেছেন। তিনি আরো বললেন যে সকাল থেকেই নাকি আমাকে ফোনে ধরার। কুশল রাজুকে কথাটা শেষ করতে না দিয়েই হঠাৎ বলে উঠল, রক্তিম আমাকে প্রথমেই জানিয়েছিল যে নিবারণ স্যার কেমন অ্যাবনর্মাল ব্যবহার করছেন, আর তার গলার কাছে একটা কিরকম কাটা দাগ ছিল। আমি তখন কথায় পাত্তা দিইনি। তার আমাদের সাথে যে এসেছে সে আমাদের স্যারই নয়, সে অন্য কিছু বা অন্য কেউ। রাজু ভয়ার্থ স্বরে বলে ওঠে, চলো এখান থেকে, চলো তাহলে। এখানে আর এক মুহূর্ত নয়। মৌমিতা সবটা শুনে দৃঢ়তার সাথে বলে, যাব, তবে রক্তিমকে ছাড়া নয়। রক্তিমকে খুঁজতে হবে, চলো। রক্তিমকে খুঁজতে খুঁজতে তারা গ্রামে প্রায় শেষ সীমানায় এসে পড়েছে। কিন্তু এখানে এসেই গ্রামবাসীদের দলটা বলে, আমরা এইখানে বেশিক্ষণ যেতে পারবো নি। ওইটা দলের এলাকা, ওখানে যাওয়া আমাদের নিষেধ আছে। দল কিন্তু ওটা তো শুকনো মাঠ। গ্রামবাসীদের মুখে তখন চাপ চাপ আতঙ্ক।
সায়ক তখন চিৎকার করে বন্ধুদের ডেকে বলে, ওই এদিকটা কিছু একটা দেখা যাচ্ছে এখান থেকে। সায়কের ডাক শুনে বাকিরাও ওদিকে এগিয়ে যায়। গ্রামবাসীরাও আবার একবার চেষ্টা করে ওদের আটকানোর। না, ও ধারে যাইও না বাবু, তোমরা ওই ধারে যাইও না, ওইটা ফাঁদ, যেও না। আরে আরে কি করছো? ওইদিকে যেও না, ওর ফাঁদ আছে, ওদিকে যেও না, দল দলের বিষাদ শেষ করে দেবে। কিন্তু মৌমিতারা তখন মরিয়া, রক্তিমকে খুঁজে বের করতেই হবে, তাই কোনো বাধা নিষেধ না মেনে তারা এগিয়ে যায়। এদিকে দিনের আলো ফুরিয়ে গেছে, পশ্চিম আকাশ আবছা আধারে ঢেকে গেছে। সেই আধারে খুঁটি ওপরানো খ্যাপা ষাঁড়ের মতো ধেয়ে আসছে সারা আকাশকে গিলে খেতে। ওখানে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরাও অশনির সংকেত পেয়ে ওখান থেকে এক মুহূর্তও দাঁড়ায় না। খোলা মাঝে ছেলে মেয়েদের দলটা এগিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে রক্তিম রক্তিম বলে চিৎকার করে যাচ্ছে, রক্তিম, 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 রক্তিম। হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু একটা পায়ে জড়িয়ে সায়ক হড়কে পড়ে যায়। কিসে পা আটকালো তা দেখতে সায়ক মোবাইলের টর্চের আলোটা ফেলতেই প্রচন্ড ভয়ে সায়ক চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সবাই ছুটে এসে দেখে মাটিতে গেঁথে থাকা কারোর হাত দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন গোটা শরীরটা মাটির তলায়, শুধু শুধু এই একটা হাত বেরিয়ে আছে, হাতে একটা ঘড়ি পরা। দৃশ্যটা দেখে সবাই চিৎকার করে ছিটকে সরে যায়। মৌমিতা আতঙ্কিত কণ্ঠে কাকিয়ে বলে, এটা কি? কার হাত এটা? আর এটা এটা এভাবে মাটির ভেতরে গেঁথে আছে কেন? আতঙ্কের চোটে কারোর মুখে কথা সরছে না। কুশল কোনো রকমে বলে, ওটার রক্তিমের হাত। ওই ঘড়িটা আমি চিনি, কেউ রক্তিমকে মাটির তলায় গেঁথে দিয়েছে। আমি তোদেরকে একটা কথা বলিনি, আমি রক্তিমকে দেখেছিলাম নিবারণ স্যারের বাড়ির থেকে বেরোতে। দেখে মনে হচ্ছিল সে যেন কারোর পিছু নিচ্ছে, কিন্তু পরে আর তাকে ফিরে আসতে দেখিনি। তারপর একের পর এক এত ঘটনা হয়ে গেল যে এই কথাটা আমার আর মাথায় ছিল না। সায়ক এবার উঠে দাঁড়িয়ে পড়েছে। সে বলে, আমাদের পালাতে হবে এক্ষুনি। এই গ্রাম, এই জায়গা কোনোটাই সুবিধের নয়। এখানে আমরা আসিনি, আমাদের নিয়ে আসা হয়েছে। হয়তো নিবারণ স্যার যখন বেঁচে ছিলেন তখন এসব বিষয়ে জানতেন। বিগত 3 বছরে আমরা তাকে ছুটি নিতেও দেখিনি। তিনি চেয়েছিলেন আমাদেরকে তার গ্রাম দেখাতে, কিন্তু কেন চেয়েছিলেন সেটা হয়তো শুধু নিবারণ স্যারই বলতে পারতেন। কিন্তু সে যাই হোক, আমাদের এখন এই মুহূর্তেই এখান থেকে পালাতে হবে। চল। সায়কের কথায় সবাই সহমত হয়ে পালাতে শুরু করে। সায়ক সবার শেষে ছিল, কিন্তু হঠাৎ তাদের কানে একটা বিভৎস জান্তব গর্জন ভেসে আসে, আর প্রায় সঙ্গে সঙ্গে ভেসে আসে সায়কের চিৎকার। সবাই থেমে পেছনে ফিরে তাকায়, কিন্তু পেছনে ফিরতেই তারা এক নারকীয় দৃশ্যের সম্মুখীন হয়। সায়ক যন্ত্রণায় কাতরাচ্ছে এবং চিৎকার করে যাচ্ছে, আর তার শরীর থেকে রক্তে লাল হয়ে উঠেছে। শরীরের একাংশ থেকে গলগলিয়ে ভেসে যাচ্ছে কালো রক্ত। যন্ত্রণায় সায়ক চিৎকার করে বলে যাচ্ছে, পালা তোরা, পালা এখান থেকে। ঠিক তখনই তাদের কানে আবার আওয়াজটা আসে। শব্দটা কাঁচা মাংস চিবিয়ে খাওয়ার শব্দ। শব্দটাকে লক্ষ্য করে টর্চের আলো ফেলতেই কুশল দেখে রক্তিম পায়ের একটা অংশ ধরে কামড়ে কামড়ে খাচ্ছে। কিন্তু সে তাদের চেনা রক্তিম নয়, এ তো সম্পূর্ণ অন্য কেউ। রক্তিমের 2 চোখের মনি নেই, কোনো এক সাদা অংশ আছে সেখানে। পুরো চোখটা টকটকে লাল, যেন ভাটার আগুন। সারার মুখে রক্ত মাখা। অদ্ভুত পৈশাচিক হাসি ফুটে উঠেছে রক্তিমের মুখে। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে সুতীক্ষ্ণ দাঁত দুটো, এবং সেখান থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ফোঁটা। ঠোঁটের চারদিকে লেগে আছে কাঁচা মাংসের টুকরো।
ওদের দিকে তাকিয়ে রক্তিম নারকীয় ভঙ্গিতে হেসে ওঠে। তারপর জান্তব ভঙ্গিতে তার হাত পায়ে ভর দিয়ে ওদের দিকে তেড়ে আসে। রক্তিমকে ওভাবে আসতে দেখে সবাই আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু রক্তিম খানিকটা এগিয়ে এসেই আটকে যায়। ঠিক যেন তখনই শোনা যায় সায়কের চিৎকার। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে চিৎকার করে বলে, যা যা, তোরা চলে যা, এখানে থাকিস না, আমি শয়তানটাকে আটকে রাখছি, তোরা পালা, নিজেদের প্রাণ বাঁচা, পালা পালা পালা। কথাটা শুনে রিমা ছুটে আসতে যায়, কিন্তু সায়ক যন্ত্রণা সিক্ত স্বরে বলে, না রিমা, আর এক পাও এগোবি না, যা পালা বন্ধু, আমি আর বেশিক্ষণ একে আটকে রাখতে পারবো না, পালা। রিমা ডুকরে কেঁদে ওঠে। মৌমিতা রিমার হাত ধরে ছুটতে থাকে। রক্তিম রূপী শয়তানটা তখন আকাশ ফাটানো জান্তব গর্জন করে ওঠে। তারপর সে ঘুরে তাকে সায়কের দিকে, তারপর মরণ কামড় দেয়। সায়কের শেষ আত্মচিৎকারটা মৌমিতারাও শুনতে পায়, কিন্তু তাদের ছোটা থামায় না। রক্তিম রূপী শয়তানটা তখন সায়কের দেহ থেকে উপড়িয়ে নেয় তার মুন্ডুটা। পরম আনন্দে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। ওদিকে রাজু বাসটা চালিয়ে ওদের দিকে নিয়ে আসছিল। ওদের ছুটে আসতে দেখে বাসটা থামায়। সবাই উঠে পড়ল বাসে। রাজু মৃদু স্বরে বলে, রক্তিম। কিন্তু সকলের থমথমে মুখ দেখে রাজুর সকলের প্রশ্নের উত্তর পেয়ে যায়। রাজু আর একটা মুহূর্ত দেরি না করে বাসের গতি বাড়িয়ে দিল। পেছনে পড়ে রইল তাদের ব্যাগ, বকুলপুর এবং তাদের দুই বন্ধু। ঘটনাটার বেশ কিছুদিন কেটে গেছে। মৌমিতাদের মানসিক আঘাত কাটিয়ে উঠতে বেশ অনেক দিনই সময় লেগেছে। কলেজে প্রশাসনের তরফ থেকে বকুলপুরের সমস্ত তথ্যগুলি পুড়িয়ে দেওয়া হয়, যাতে কলেজের নামে কোনো দুর্নাম না হয়। তাই ম্যানেজমেন্টের ইস্যু দেখিয়ে কলেজ মাস দুয়েকের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই ছুটির মধ্যে একদিন মৌমিতা নিজের ঘরে বসে গান শুনছিল। ঠিক সেই সময় তার মা বলে, মৌ, তোর বন্ধুরা এসেছে রে। মৌমিতা তার মায়ের কাছে কোনো কথাই লুকায় না। একটু পরে কুশল রিমা মৌমিতার ঘরে ঢোকে। কিছু সাধারণ কথাবার্তার পরে কুশল বলে, মৌমিতা, গত পরশুদিন আমি একটা কারণে কলেজে গিয়েছিলাম। কলেজ এখন বন্ধ হলেও দু একজন স্টাফ ছিল। আমি তো কলেজ বন্ধ থাকলেও লাইব্রেরি ওয়ার্কের জন্য কলেজে যাই, সেটা ওরা জানে বলে আমাকে আটকায়নি। কিন্তু কলেজে যাওয়ার আমার আসল উদ্দেশ্য ছিল নিবারণ স্যারের সম্বন্ধে খোঁজ করা। তার জন্যই তো রক্তিম আর সায়ক। কথা বলতে গিয়ে আটকে গেল কুশল। গলাটাও যেন কেঁপে গেল। একটু পর সে আবার বলতে শুরু করে, আমি কলেজে ঢুকি সবার আগে স্টাফ রুমে ঢুকি। নিবারণ স্যারের ডেস্কের কাছে গিয়ে একটু খোঁজাখুঁজি করতেই দেখি একটা ডায়েরি আছে। সেই ডায়েরি পড়েই জানতে পারি বকুলপুর গ্রামের এক কালো ইতিহাস। বকুলপুর গ্রাম এমনিতেই নিতান্ত সাদাসিধে একটি গ্রাম, কিন্তু সেই গ্রামের বাইরে সীমান্তে একজন বয়স্ক মানুষ থাকতেন। তার একটা মেয়ে ছিল, নাম সোনালি। কিছুদিন পর দেখা যায় গ্রামের গবাদি পশুদের বাছুর, এমনকি গ্রামবাসীদের ছোট ছোট বাচ্চারা হারিয়ে যাচ্ছে। গ্রামের লোকজন আতঙ্ক এবং দুশ্চিন্তায় জর্জরিত হয়ে হালদার বাড়ির দ্বারস্থ হয়। হালদার বাড়ির বড় কর্তা হরিহর হালদার তখন বকুলপুর গ্রামের মাথা। তিনি তার দলবল নিয়ে সারা গ্রাম খুঁজতে খুঁজতে হাজির হলেন সেই বয়স্ক মানুষটার বাড়িতে। বাড়িতে ঢুকে একটা বীভৎস মোটকা গন্ধে সবার গা গুলিয়ে ওঠে। খোঁজাখুঁজি করে সমস্ত বাচ্চা এবং বাছুরদের ছিন্ন ভিন্ন দেহের টুকরো পাওয়া যায়। ওই বয়স্ক মানুষ এবং তার মেয়ে সোনালি পিশাচ বশীভূত ছিল। গ্রামবাসীরা বাবা মেয়েকে ঘরে বন্দি করে যেই মাত্র আগুন লাগাতে যাবে, অমনি কোনো এক জাদু মন্ত্রে বাবা মেয়ে শুদ্ধ গোটা বাড়িটা মাটির তলায় ঢুকে যায় এবং জায়গাটা পরক্ষণেই দলদলে অর্থাৎ ডোবায় পরিণত হয়। গ্রামবাসীরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। হালদার বাড়ির ছোট ছেলে নিবারণ হালদার সোনালির প্রতি আকৃষ্ট ছিল। প্রায়ই কাউকে না জানিয়ে ওই দলদলে চলে যেত। এই অবস্থা থেকে নিবারণকে বাঁচানোর জন্য তাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেই
আরো বিপদ বাড়ে। হালদার বাড়ির একে একে সবাই মারা যেতে থাকে গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ, এবং সবার দেহ হয় ছিন্ন ভিন্ন হয়ে দলদলের কাছে পাওয়া যেত, অথবা মাটির তলায় থেকে অর্ধেক বেরিয়ে থাকার মতো পাওয়া যেত। এই অবস্থা থেকে বকুলপুরকে মুক্ত করতে বহু বছর পর নিবারণ স্যার আবার গ্রামে যান। ততদিনে নিবারণ স্যার চাকরি করতে শুরু করেছেন। একদিন রাতে হঠাৎ তিনি কোথায় যেন চলে যান। উস্কো খুস্কো রাত জাগা ফোলা ফোলা চোখ নিয়ে বাড়ি ফেরেন পরদিন দুপুরে, এবং সেই দিনই ফিরে আসেন শহরে। তবে সেদিন থেকে গ্রামে আর কোনো গ্রামবাসী মারা যেত না। তারপর থেকে কয়েক বছর অন্তর অন্তর আমাদের মতোই কিছু ছেলে মেয়েদের নিয়ে নিবারণ বকুলপুরে যেতেন। অবশ্যই ভিন্ন ভিন্ন কলেজের ছেলে মেয়ে ছিল তারা, কিন্তু ছেলে মেয়েদের সাথে করে নিয়ে আসলেও তিনি প্রতিবার বকুলপুর থেকে একা ফিরে যেতেন। সাথে আসা ছেলে মেয়েদের সাথে কি হয়েছে তা কোনো গ্রামবাসী জানতে চাইত না। ফিরে এসে নিবারণ ওই কলেজ ছেড়ে অন্য কোনো জায়গায় জয়েন করত। তবে আন্দাজ করা যায় সায়ক এবং রক্তিমের সাথে যা যা হয়েছে সেটা হয়তো অন্য ছেলে মেয়েদের সাথেও হয়েছে। আমরা যদি পালিয়ে না আসতাম তাহলে আমাদের সাথেও সেইটাই হতো। দেখ, এটা আজকের খবরের কাগজ। এখানে খবরে ছেপেছে যে কোনো এক অজানা কারণে বকুলপুর গ্রাম নিশ্চিহ্ন। আমাদের শহর থেকে এত লোক অহরহ হারিয়ে যাচ্ছে, তাদের কজন ফিরে আসছে সেই হিসাবটাই কেউ রাখে না। সেই হারিয়ে যাওয়া মানুষগুলোর সাথে ঠিক কি হয়েছে তার খবরটাও কেউ রাখে না। যদি আজ নিবারণ স্যার মারা না যেত তাহলে হয়তো আমরাও ওই হারিয়ে যাওয়া মানুষদের ভিড়েই নাম লেখাতাম। মৌমিতা সবটা শুনে বলে, কিন্তু নিবারণ স্যারকে মারলো কে? কুশল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো এই রহস্যটা রহস্যই থেকে যাবে। শুনছিলেন লেখিকা তনিমা সাহার কলমে বকুলপুরের মাঠে। গল্প পাঠে এবং সূত্রধার ছিলাম আমি দিব্যেন্দু দাস। পরিবেশনায় ছিল টিম বঙ্গকথা। সাউন্ডে আছে অভ্র। পোস্টার ডিজাইনে ছিল চিত্রায়ন। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে, এবং আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।